ওকে, আমার মনে হচ্ছে এখন ক্লিয়ার থাকবে। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আসলে এবার ক্লিয়ার, ঠিক বলেছ। ওকে, এখন ক্লিয়ার, তাই না? যেটা বলছিলাম ভাই তোমাদের, যে আমি তোমাদের ফাঁকি দিব না, এটা মাথায় রাখবে ভাই, বুঝছো? আমি তোমাদের যেটা বলছি পরে করাবো না, সেটা অবশ্যই পরে করাবো। ঠিক আছে, যেহেতু আমাদের ওই অঙ্কগুলো করার জন্য আরও কিছু কনসেপ্ট লাগবে, তাই বলেছিলাম 17 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো পরে করায় না, আমরা ওটা পরে করব। ওকে, ক্লাসগুলো অবশ্যই ভাই গুরুত্ব দিয়ে দেখবে, না হলে কিন্তু এরকম প্রবলেম সম্মুখীন হবে। আমি ক্লাসে বলে দিছি, খেয়ালই করো নাই। এবং ধরো এই যে তোমরা যারা এই কাজটা করছো, দেখবে আমি গ্রুপে অনেকে অ্যাপ্রুভ করছি এটা, যে 17-20, তো ধরো আমি তোমাকে সামনে নাই, তোমাকে কিছু বলতে পারলাম না, বাট টিচার তো এইটা বুঝতে পারলো যে ফাঁকি দিয়েছো, এটা নিশ্চয়ই ভালো না জিনিসটা। ওকে, 11 নম্বরটা বলেছো, তাই না? আয়নের ঘনমাত্রা কত হলে সিলভার ফসফেট অধ্যক্ষ পড়বে? খেয়াল করো তো ভাইয়া তোমরা, এই যে দেখো সিলভার ফসফেট, তাই না? সিলভার ফসফেট, ও আচ্ছা, এটা তো না দিলেও চলবে, সরি দাঁড়াও। সিলভার ফসফেট দেখো তো ভাই একটু, সিলভার ফসফেট, কারণ ফসফেটের যোজনী হচ্ছে 3, আবার দিচ্ছিলাম। সিলভার ফসফেট এটা আয়নিত হয় কি তৈরি করবে? দেখো 3টা সিলভার আয়ন, তাই তো, প্লাস ফসফেট, তাই না ভাই? এই যে তো কি বলেছে, সিলভার, এই যে সিলভারের ঘনমাত্রা সেটা কত ভাই বলো তো? সিলভার, তার মানে খেয়াল করো KSP ইজ ইকাল টু সিলভার, তাই না? এই যে দেখো ভাই কিউ PO4 3-, এই তো ভাই, তাই না? তো আমার KSP এর মান বলে দিয়েছে, KSP এর মান কত বলে দিয়েছে অঙ্কে, দেখো তো 11 নম্বর অঙ্ক করছি আমরা। দ্রাব্যতার গুণফল সিলভার ফসফেটের 1.3 × 10⁻20, 1.3 × 10⁻20, তাই তো? আচ্ছা, সিলভারের ঘনমাত্রা কত দেখো তো ভাই, সিলভারের ঘনমাত্রা কত হবে? সিলভারটা এসছে কোথা থেকে? সিলভার নাইট্রেট থেকে, তাই তো? এই যে খেয়াল করো, এই যে সিলভার নাইট্রেট, তো এই সিলভার নাইট্রেট 1 মোল সিলভার নাইট্রেট আয়নিত হয় কয় মোল সিলভার আয়ন তৈরি করে? দেখো তো ভাই একটু, 1 মোল সিলভার নাইট্রেট আয়নিত 1 মোল সিলভার তৈরি করবে। তাহলে সিলভার নাইট্রেট যদি আয়নিত হয়, কত দেওয়া আছে ভাই এখানে? 0.1, তাহলে এর 0.1 আয়নিত এর কত তৈরি করবে ভাই বলো তো? 0.1 তৈরি করবে। তার মানে সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1। তাহলে খেয়াল করো, ইজ ইকাল টু এর ঘনমাত্রা হচ্ছে 0.1 কিউব ইন্টু ফসফেট। এই যে খেয়াল করো, এইটা তো সমান হলো রে ভাই, এর ঘনমাত্রা তো 0.1 ফিক্সড, দ্রাব্যতার গুণফল তো আমরা জানি, তাহলে এর ঘনমাত্রা আমাদের বের হবে। তাহলে এর ঘনমাত্রা যেটা বের হবে, সেই ঘনমাত্রায় কিন্তু এর দ্রাব্যতার গুণফল আর ধরে নাও যে কোনো ঘনমাত্রা আয়নিক গুণফল সমান হচ্ছে, কিন্তু অধিক্ষিপ্ত হতে গেলে কি করতে হবে? এটা বেশি হতে হবে। তাই আমরা সমান চিহ্ন ইউজ না করে, এই দেখো যার দিকে হাবলা মুখ করে থাকবে সেই তো বড় হবে, এই যেটাই হচ্ছে অ্যান্সার। বা অর্থাৎ এর যে ঘনমাত্রা আসবে সেটাই, মানে তার চেয়ে বেশি হলেই এই যে আমাদের এই সিলভার ফসফেটটা অধিক্ষিপ্ত হবে। বুঝতে পেরেছো কিনা বলো তো ভাই একটু? আচ্ছা, আমি কিন্তু অন্য ফোনে দেখছি, বুঝছো? আমার ফোনে কিন্তু আমি ঠিক দেখতে পাচ্ছি, ঠিক আছে? সিলভার নাইট্রেট দ্রবণে ফসফেট আয়ন কিভাবে আসে? অনিন্দিতা, আচ্ছা খেয়াল করো ভাই, অঙ্কটা ভালো করে দেখো। অর্থাৎ আমাদের যে কি বলেছে ভালো করে দেখো, এটা এই সিলভার ফসফেটের যে দ্রবণ, সেখানে বলেছে ফসফেটের ঘনমাত্রা কত হলে অধিক্ষিপ্ত হবে, দ্রাব্যতার গুণফল বলে দিয়েছে। আর সিলভারের ঘনমাত্রা কত? আমাদের সিলভারের ঘনমাত্রা বলে দিয়েছে। কোথা থেকে এসে সিলভারটা? সিলভার নাইট্রেটের 0.1 মোল জলীয় দ্রবণে ফসফেট আয়নের ঘনমাত্রা কত হলে সিলভার ফসফেট আয়ন অধিক্ষিপ্ত হবে? এই যে দেখো সিলভার নাইট্রেট, এই দ্রবণের মধ্যে ফসফেট দিতে যাচ্ছি আমরা, তাহলে ফসফেট দিলে কি হবে? এর সিলভার আর ফসফেটের তো নেগেটিভ,
এই সিলভার নাইট্রেট সিলভার আর ওই ফসফেট মিলে কি হবে, সিলভার ফসফেট তৈরি করবে। খেয়াল করো তো এর গুণমাত্রা কত হলে সেটা অধিক্ষিপ্ত হবে। তো সিলভার ফসফেটের দ্রাব্যতার গুণফল আমাকে বলে দিয়েছে, সিলভার নাইট্রেট থেকে সিলভারের ঘনমাত্রা কত সেটা বলে দিয়েছে, তাহলে ফসফেটের ঘনমাত্রা কত হলে অধিক্ষিপ্ত হবে সেটা তো আমরা বের করব। অনিন্দিতা বুঝতে পেরেছো কি, যে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে বলেছে ফসফেট দ্রবণ যোগ করা হলো, এই যে ফসফেট কি ফসফেট সেটা বলেনি, তো আমার দরকারও নাই, কারণ আমার অধিক্ষেপটা তো সিলভার ফসফেটের বলেছে। তো ফসফেটের ঘনমাত্রা কত হলে সেটা অধিক্ষিপ্ত হবে, তো সিলভার ফসফেটের দ্রাব্যতার গুণফল বলে দিয়েছে। যদি দুটা সমান হয়ে যায় তাহলে তো সাম্য অবস্থায় থাকবে, অবশ্যই এদের যে কোনো একটা ঘনমাত্রা কি হতে হবে, বেশি হতে হবে, তাহলে না আয়নিক গুণফলটা বেশি হবে। তো সিলভার তো বলে দিচ্ছে আমার 0.1, কারণ সিলভার নাইট্রেটের ঘনমাত্রা হচ্ছে 0.1, এখান থেকে 0.1 মোল সিলভার আয়নিত হবে, ফসফেটটা আমরা বের করব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। কি বুঝতে পেরেছো কি, তুমি লিখেছো কি ভাই এখানে অনিন্দিত প্রশ্নে, সিলভার নাইট্রেট ফসফেট আয়ন কিভাবে আসে, যোগ করেছে, যে আসে বলে না তো যোগ করা হয়েছে। গতদিন অঙ্ক করলে না যে দুটা দ্রবণ মিশ্রিত করলে অদেখে পড়বে কিনা বিশ্লেষণ করো, সেই জিনিস তো, যে সিলভার নাইট্রেটের মধ্যে ফসফেট যোগ করলাম, করার কারণে সিলভারের ঘনমাত্রা তো বলেই দিছে 0.1, ফসফেটের ঘনমাত্রা কত হলে অধিক্ষিপ্ত হবে, তো এটা আর এটার গুণফল যদি সমান হয় তার মধ্যে দ্রাব্যতার গুণফল, তাহলে অবশ্যই এটা কি হতে হবে, বেশি হতে হবে, তাহলে অধিক্ষিপ্ত হবে। অনিন্দিতা এখন বলতে হবে বুঝতে পারলা কিনা। আচ্ছা সবাই লিখেছে, আচ্ছা অনিন্দিতা এবার লিখছে, এবার বুঝেছি ভাইয়া ক্লিয়ার। কি আমাদের বলেছে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে ফসফেট যদি যোগ করি তাহলে ফসফেটের ঘনমাত্রা কত হলে সিলভার ফসফেট রূপে অধিক্ষিপ্ত হবে, তো এটা তোমরা জেনে গেছি, দেওয়া আছে অঙ্কে আমাদের। সিলভারের ঘনমাত্রা তো 0.1 বলেই বুঝতে পারলাম আমরা, কারণ সিলভার নাইট্রেটের ঘনমাত্রা 0.1, আর এইটা বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এই যে বলে দিয়েছে, বুঝছো, যে এর যে ঘনমাত্রা আসবে সেটা আসলে তো দুটা সমান হয়ে গেল, তাহলে তার থেকে কি হতে হবে, এটার ঘনমাত্রা বেশি হতে হবে, তাহলে না আয়নিক গুণফলটা এর দ্রাব্যতার গুণফলের চেয়ে কি হবে, বেশি হবে, তাহলে অধিক্ষিপ্ত হবে। তাহলে 11 নম্বরটা কি বুঝতে পারলা ভাইয়া। আচ্ছা আফরিন কি লিখেছো 156 পেজে, কি লিখেছো 156 নম্বর পেজের 1 নম্বরের 3-এর জিঙ্ক 156 পেজ, ওগুলো এখনো হয়নি ভাই, আমরা যাই তারপর, ঠিক আছে, ওগুলো এখনো হয়নি। 156 পেজের 1 নম্বর কোশ্চিন এখনো আমাদের হয়নি। তোমরা এখন একটু বলো তো ভাই এইটা ক্লিয়ার কিনা, একটু বলো। আচ্ছা সবাই লিখেছো ক্লিয়ার, আমি আরেকবার বলছি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো, যে সিলভার নাইট্রেট একটা দ্রবণ ছিল যার ঘনমাত্রা 0.1, তার মানে আমার সিলভারের ঘনমাত্রা 0.1 হবে, এর মধ্যে ফসফেট যোগ করলে যে সিলভার ফসফেটটা তৈরি হলো সেটার অধিক্ষেপ তৈরি হবে ফসফেটের ঘনমাত্রা কত হলে, তাহলে আমরা কেএসপি সমান তো দেখলাম, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, সিলভারের ঘনমাত্রা 0.1 আর ফসফেটের ঘনমাত্রা কত হবে, তাহলে ফসফেটের যে ঘনমাত্রাটা বের হবে সেটা কিন্তু ইকুয়াল হলো ভাই দ্রাব্যতার গুণফল, আর ধরো যে কোনো ঘনমাত্রা আয়নিক গুণফল ইকুয়াল হলো, তাহলে ঘনমাত্রা অবশ্যই এর চেয়ে কি হতে হবে, বেশি হতে হবে, তাহলে অধিক্ষিপ্ত হবে। আচ্ছা আমার বিশ্বাস 16 নাম্বারটা তো এখন তোমরা পারবা, তারপরেও যদি 16 নাম্বারে প্রবলেম হয় আমাকে বলো, তোমাদের 16 নাম্বারে কি প্রবলেম আছে একটু কমেন্টে জানাও তো ভাই। 16 নাম্বারটা অর্থাৎ 1 থেকে 16-র মধ্যে আর কোন অঙ্কে প্রবলেম আছে কিনা একটু কমেন্টে জানাও আমাকে। 1 থেকে 16-র মধ্যে আর কোন অঙ্কে তোমাদের প্রবলেম আছে কিনা। আফরিন ফেরদৌস দ্রাব্যতার গুণফলের ম্যাথ ঠিকই আছে, কোন অধিক্ষেপ তৈরি হওয়ার একটা ব্যাপার আছে থিওরিটিক্যাল, সেটা আমরা করি তারপর আসবো, ঠিক আছে। আচ্ছা সাদ মোহাম্মদ লিখেছো নাই ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এসপি দাস না ভাইয়া আর নয়, আমারও ধারণা এখন তো অর্পা জামান লিখেছো না ভাইয়া, ওকে পেরেছি ভাই। 1 থেকে 16 জারিন তাসলিম নাতাশা, থ্যাংক ইউ ভাইয়া। বৃষ্টি চক্রবর্তী আইডি থেকে নাই, ওকে থ্যাংক ইউ, সবাই মোটামুটি লিখেছো নাই। তারপরেও 1 থেকে 16 পেজের 16 নম্বর অঙ্কের মধ্যে 137-36 পেজের 1 থেকে 16-র মধ্যে কোনো অঙ্কে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আবার আমাকে গ্রুপে পোস্ট দিবা, আমি সলভ করে দেবো, কোনো টেনশন নাই বা 17 থেকে 20 তো আমরা পরে করব, ওকে ভাই। কোনো যৌগ কতটা দ্রবণীয়তা কিভাবে বুঝবো, তোমার প্রশ্নটাতে আমি বুঝতে পারিনি অনিন্দিতা, কোনো যৌগ কতটা দ্রবণীয় এটা আমি বুঝতে পারিনি প্রশ্ন।
আচ্ছা তাসনিমা ইসলাম লিখেছো ভাই আরেকবার বুঝান। এই যে আরেকবার এত মিশাই দিলাম রে ভাই। আর এত সবাই যখন না না তুমি এখন এসে বলছো আরেকবার বুঝান, তুমি অঙ্কটা এখন দেখো তাহলে বুঝতে পারবে আমার ধারণা। ওকে, আমি সবাইকে বললাম যে কোনটা কোনো প্রবলেম বলো, মিশাই দিলাম, এখন এত পরে এসে বলছে আরেকবার বুঝান। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা 1 থেকে 16 পর্যন্ত এখন একটু চলে আসি ভাব তোমাদের, সেইটা হলো থ্যাংক ইউ সবাই লিখেছো, আর প্রবলেম নাই। সেইটা হলো লবণ কাকে বলে তোমরা বলতে পারবা? লবণের সংজ্ঞাটা কি আসলে? লবণ আমরা আজকে এই যে সময় আইন প্রভাব জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝবো আর কি, কারণ সময় আইন প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এর সাথে অনেক কিছুরই সম্পর্ক আছে, যেমন তোমরা দেখেছো নিশ্চয় যে সময় আইন প্রভাবের কারণে কোন একটা যৌগের দ্রাব্যতার গুণফলের মান কমে যায়, এগুলো সব আমরা দেখব। আচ্ছা কি লিখছে 16 নম্বরে সোডিয়াম নাইট্রেট অতি দ্রবণীয়, এটা কিভাবে বুঝবো? আচ্ছা সোডিয়াম নাইট্রেট অতি দ্রবণীয় এটা কি করে বুঝবা? আচ্ছা এত মোল ঘনমাত্রা ছিল দ্রবণ এত মোল ঘনমাত্রা হলে তো এতে কি কোনো অদক্ষেপ পড়বে? যুক্তি দেখাও। ও আচ্ছা এটার কথা বলেছো ভাইয়া, যে কে কত দ্রবণীয়। যে যৌগ, এটা তোমার রাসায়নিক বন্ধন যখন পড়বা তখন খুব ভালো বুঝতে পারবা, যে যৌগের আয়নিক ক্যারেক্টার যত বেশি, যে যৌগের আয়নিক ক্যারেক্টার যত বেশি সেই যৌগ তত বেশি দ্রবণীয়। এখন যদি বলো কার আয়নিক ক্যারেক্টার কত বেশি, এটা আমরা কি করে বুঝবো? এটা রাসায়নিক বন্ধন টপিকসে যখন যাবা তখন এটা বুঝবা। যে যৌগের আয়নিক বন্ধন, যে যৌগের আয়নিক বৈশিষ্ট্য যত বেশি তার দ্রাব্যতা তত বেশি হবে, দ্রবণীয়তা তত বেশি হবে। ঠিক আছে, আয়নিক ক্যারেক্টার যত বেশি হয় দ্রবণীয়তা তত বেশি হয়। আচ্ছা একজন লিখছো না? আচ্ছা জারিন তাসনিম নাতাশা লিখেছো ভাইয়া মৃদু এন্ড তীব্র তড়িৎ বিশ্লেষ্য কিভাবে বোঝা যায়? আচ্ছা এগুলো নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করছি, কিছুটা আইডিয়াতে কিছুটা আলোচনা করছি আমরা। ক্ষার ও অ্যাসিডের মিশ্রণের উপজাত হিসাবে লবণ পাওয়া যায়, এটা ভালো সংজ্ঞা না ভাইয়া? যদি ব্যতীত উপজাত হয় তাহলে লবণ আছে, সবাই তাই দিয়েছো, কারণ অ্যাসিডের অ্যানায়ন মিলে লবণ গঠন করে। আচ্ছা লেড অ্যাসিটেটের সংজ্ঞা বলেছো কে? এটা মুতাসির কবির। এই যে ভাই এইটা হলো অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? এইটা হলো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর হাইড্রোজেন যদি আমরা সরাই দেই কি দ্বারা? লেড দ্বারা। তাহলে লেডের যোজনী তো 2, এই যে এটা হলো লেড অ্যাসিটেটের সংকেত। অ্যাসিটেটের 1 গেল লেডের কাছে, লেডের 2 যোজনী আসলো এর কাছে, এইটা হলো লেড অ্যাসিটেটের সংকেত। আচ্ছা তোমরা লিখেছো ক্ষার অ্যাসিড। আচ্ছা আচ্ছা 16 নম্বর কি লিখছো? কেএসপি কিসের দেওয়া আছে? আচ্ছা এত মোল সিলভার নাইট্রেট ও কার দেওয়া আছে এটা বুঝতে পারো নি? সিলভার নাইট্রেট আর সোডিয়াম সালফাইড, এই যে সিলভার নাইট্রেট আর সোডিয়াম সালফাইড। ঠিক আছে, তাহলে এর সোডিয়াম আর এই নাইট্রেট মিলে কি করবে? সোডিয়াম নাইট্রেট। এবং এটা খুবই দ্রবণীয় একটা লবণ, কারণ এর আয়নিক ক্যারেক্টার অনেক বেশি। আর সিলভার আর সালফার মিলে কি হবে? সিলভার সালফাইড। তার মানে বুঝতে হবে অদক্ষেপটা কার? সিলভার সালফাইডের। অর্থাৎ এই দ্রাব্যতার গুণফলটা দেওয়া আছে সিলভার সালফাইডের। কি ঠিক আছে? সিলভার নাইট্রেট হলো খুবই অতিমাত্রায় দ্রবণীয় একটা যৌগ, কারণ এর আয়নিক ক্যারেক্টারটা অনেক বেশি। ওকে, আচ্ছা এবার আমরা তোমরা যে সংজ্ঞাগুলো দিয়েছ ঠিক আছে, কিন্তু খুব ভালো সংজ্ঞা না, মাথায় রাখবা। অ্যাসিডের হাইড্রোজেনকে, অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায়, অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায়, অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল। অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোন মূলক দ্বারা, আমি বুঝাই দিচ্ছি সমস্যা না, আগে লিখে নাও। অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোন মূলক দ্বারা, ক্রিয়াশীল কোন মূলক দ্বারা অ্যাসিডের হাইড্রোজেন
ধাতু বা ধাতুর নেই ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা দেখা যায় তো না লেখা, হ্যাঁ, সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করলে, আংশিক প্রতিস্থাপন করলে। মজার ব্যাপার কি জানো, তোমাদের ক্যামেরাতে কিন্তু অনেক স্পষ্ট দেখা যাচ্ছে, বাট অরিজিনাল রুমটা কিন্তু বেশ অন্ধকার এখন, জানো, চারিদিকে পুরো মেঘ, তো খুবই অন্ধকার কিন্তু, বাট তোমাদের ক্যামেরাতে আমি খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে। অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন হলে যে যৌগ উৎপন্ন করে, যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে, লবণ বলে। তোমরা আগে খাতায় লিখে নাও কথাটা, তারপর আমি বুঝাই দিচ্ছি ভাই। না অ্যাকচুয়ালি কিন্তু ভাই জানো যে তোমাদের ক্যামেরা কিন্তু স্পষ্ট একদম দেখা যাচ্ছে, বাট এখানে বেশ অন্ধকার। যদি আমি তোমার রুমটা বাস্তবে দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম, বেশ অন্ধকার, কিন্তু তোমাদের ইয়েতে ভালো দেখা যাচ্ছে আর কি। অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন হলে যে যৌগ উৎপন্ন করে তাকেই লবণ বলে, বা যে যৌগ উৎপন্ন হয়, উৎপন্ন করে বা উৎপন্ন হয়, যাই লেখো না এখন একই জিনিস। যে যৌগ উৎপন্ন হয়, হয় লিখলেও সমস্যা নাই, যে যৌগ উৎপন্ন হয় তাকেই লবণ বলে। কি ঠিক আছে? লবণের সংজ্ঞাটা কি বললাম? অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করলে বা প্রতিস্থাপন হলে যে যৌগ উৎপন্ন হয় তাকেই লবণ বলে। এই বোকা ছেলে, এটা অত বড় সংজ্ঞা কি হলো? ইজি জিনিস যে আছে, আমি দেখাই বুঝাই দিচ্ছি তাহলে বুঝতে পারবা, এটা খুবই ইজি জিনিস। সৌরভ চৌধুরী, খুব ইজি ভাই এটা। আচ্ছা স্নিগ্ধা লিখেছো ভাইয়া একটু এনভায়রনমেন্ট দেখাবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখি ক্লাস শেষ করে আজকে তোমাদের এনভায়রনমেন্টটা দেখাবো আর কি। হ্যাঁ ওকে, আমার ধারণা তোমাদের সবার লেখা হয়ে গেছে তাই না, যে অ্যাসিডের লবণের সংজ্ঞা হলো অ্যাসিডের হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন হলে যে যৌগ উৎপন্ন হয় তাকেই লবণ বলে। দেখো একটু ভাই, আমি এখন বুঝাই দিচ্ছি, দেখো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। এগুলো লাগবে, এগুলো ছোটখাটো জিনিস লাগে যখন প্র্যাকটিক্যাল করতে যাবা, তারপর ধরো ভাইবা দিবা, তুমি প্র্যাকটিক্যালের পরীক্ষার হলে যখন ভাইবা দিবা, টিচাররা এগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, অনেক সময় ক নাম্বার প্রশ্নে দিয়ে দিবে লবণ কি, বা এখানে পড়তে গেলে আরো কিছু জিনিস আসবে, একটু দেখো। সেইটা হলো, ধরে নাও ভাই সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডে মোট কয়টা প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে ভাই? দুইটা। সালফিউরিক অ্যাসিডে মোট দুইটা প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে, ঠিক আছে। তো আমি দুইটা হাইড্রোজেনই সরাই দিলাম কোনো ধাতু দ্বারা, ধরো সোডিয়াম দ্বারা, তাহলে সোডিয়াম সালফেট, এটা কিন্তু একটা লবণ ভাই, কারণ অ্যাসিডের যে হাইড্রোজেন আছে সম্পূর্ণটা প্রতিস্থাপন করেছে কি দ্বারা? সোডিয়াম দ্বারা। সুতরাং সোডিয়াম সালফেট হলো একটা লবণ। ধরো দুইটা হাইড্রোজেন আছে, দুইটাই সরালাম না, একটা প্রতিস্থাপন করলাম আমি ধাতু দ্বারা, আর একটা থেকেই গেল, তাহলে একটা যদি প্রতিস্থাপন করি তাহলে কি হবে? এখানে সোডিয়াম বাইসালফেট, এটাও কিন্তু ভাই একটা লবণ, এটাও লবণ। কারণ এই যে দেখো অ্যাসিডের হাইড্রোজেন সম্পূর্ণ প্রতিস্থাপন করেছে, এটাও লবণ, আংশিক প্রতিস্থাপন করেছে, এটাও লবণ। আবার ধাতুর ন্যায় মূলক, ধাতুর ন্যায় মূলক মানে কি? ধনাত্মক মূলক। তো ধনাত্মক মূলক তো আছেই রে ভাই মোটামুটি দুইটা, এই যে ফসফোনিয়াম আর অ্যামোনিয়াম, এই যে দুটাই তো ভাই ধনাত্মক মূলক। ধনাত্মক মূলক ঠিক আছে। আচ্ছা এখানে মীর আশরাফুল আলম ঠিক লিখেছো ভাই, যেটা ইজি আছে আসলে। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড বা এই অ্যাসিডের হাইড্রোজেনটা আমরা ধাতু দ্বারা সম্পূর্ণ সরাই দিলাম, তাহলে এটাও লবণ, আংশিক সরালাম, এটাও লবণ। আবার ধাতুর ন্যায় মূলক, ধরো অ্যামোনিয়াম দ্বারা সরালাম, অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়াম দ্বারা মনে করো সম্পূর্ণ সরালাম, তাহলে অ্যামোনিয়াম সালফেট, এটাও লবণ। অ্যামোনিয়াম দ্বারা মনে করো আংশিক সরালাম,
অর্থাৎ অ্যামোনিয়াম বাইসালফেট এটাও লবণ। তোমরা আমাকে বলো লবণের সংজ্ঞাটা বোঝা গেছে কিনা। দেখো অ্যাসিডের হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় মূলক দ্বারা মানে ধনাত্মক মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করলে যে যৌগগুলো উৎপন্ন হয় সেটাই হচ্ছে লবণ। যেমন মনে করো HCl, এখানে তো ভাই একটাই হাইড্রোজেন, এখানে তো আর আংশিক সরানোর কোনো চান্স নাই, তাই একটাই সরালাম মনে করো পটাশিয়াম দ্বারা, পটাশিয়াম ক্লোরাইড লবণ। ধরো অ্যামোনিয়াম দ্বারা সরালাম, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ। তোমরা আমাকে একটু বলো লবণের সংজ্ঞাটা এখন বুঝতে পেরেছো কিনা, একটু প্লিজ বলো, এখন বলো বুঝতে পেরেছো কিনা লবণের সংজ্ঞাটা। যে অ্যাসিডের হাইড্রোজেনকে যদি ধাতু বা ধাতুর ন্যায় মূলক, ধাতুর ন্যায় মূলক বলতে আমরা কাদের বুঝি, ধনাত্মক মূলককে বুঝি আমরা, যদি সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করা হয় তাহলে যে যৌগটা উৎপন্ন হবে, যে যৌগটা উৎপন্ন হবে সেটাই হলো লবণ। এসপি দাস কি লিখেছে ভাই, এক্সাম্পল দিয়ে ভালো বুঝলাম ভাইয়া, এটা তো স্বাভাবিক ভাই, এই জন্য তো বললাম আগে সংজ্ঞাটা তুলে নাও আমি বুঝাবো। আচ্ছা আমি তো এতদিন ধরে পড়াচ্ছি ভাই, তাই না, এইটুকু তো বুঝি যে কোন জায়গায় তোমাদের প্রবলেম হবে আর কোন জায়গায় প্রবলেম হবে না। আগেই তো কোনো জিনিসটা হইচই করা যাবে না। আসলে দেখো জিনিসটা কোন জায়গায় যায়, আমাদের বাঙালিদের একটা স্বভাবই তো আছে, কোনো কিছু দেখেই ওটা নিয়ে ভালোভাবে চিন্তা না করে লাফালাফি শুরু করে দিই। একটু দেখি যে বিষয়টা কোন জায়গায় যায়, বুঝতে পারি কিনা, প্রশ্ন করো, ধৈর্য ধরো, একটু টাইম দাও, তাই না, তাহলেই দেখবা ঠিক হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, সবাই লিখেছে, এখন বুঝতে পেরেছি যে এটা হলো লবণের জেনুইন সংজ্ঞা। হ্যাঁ, যে অ্যাসিডের হাইড্রোজেনকে যদি ধাতু বা ধাতুর ন্যায় কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করি তাহলে যে যৌগ উৎপন্ন হবে সেটাই হবে আসলে লবণ। দেখো ক্লাস শুরু করেছিল 120 জন স্টুডেন্ট, হ্যাঁ, আর এখন ক্লাসে এসছে 111 জন। তোমাদের বলেছিলাম না ভাই যে দেখবা ম্যারাথন দৌড়, ম্যারাথন দৌড় তো জানো, হ্যাঁ, অলিম্পিকে বলো আর যেখানেই বলো না কেন একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, অনেক দূর রাস্তা। এবং এই ম্যারাথন দৌড় কম্পিটিশানে কিন্তু তোমরা দেখবা প্রথম দিকে আমাদের গ্রামে একটা ম্যারাথন দৌড় হতো, বুঝছো, মোটামুটি এটা দৌড়াতে হতো 2, 3, 2, 5, 3, 8, এই 8 থেকে 10 কিলোমিটার রাস্তা দৌড়াতে হতো ম্যারাথন দৌড়। তো দৌড় যখন প্রথম শুরু হতো তখন এত প্রতিযোগী থাকতো যে রাস্তাতে দৌড়াতে হতো, তো রাস্তায় জায়গাই হতো না। এবং দেখা যায় শেষ পর্যন্ত ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জন যে নির্বাচন করব 3 জন প্রতিযোগীই পাওয়া যায় না। দেখা যায় যে রাস্তার মধ্যে সবগুলা শহীদ, হয়তো অনেক কষ্টে একজন পৌঁছাইছে লক্ষ্যে বা 2 জন, কখনো কখনো ওই 3 জনই শুধুমাত্র পৌঁছায়। অথচ দেখো শুরুতে প্রায় 50-60 জন প্রতিযোগী ছিল, শেষে লক্ষ্যে পৌঁছাতে গিয়ে দেখি মাত্র 1, 2 বা সর্বোচ্চ 3 জন থাকে। কারণ কোনো কিছু শুরু করাটা অনেক সহজ, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক ধৈর্য, অনেক কষ্ট সহ্য করতে হয়। আমাদের বেশিরভাগ মানুষদেরই এইটা নাই, আর থাকে না জন্যই লক্ষ্যে পৌঁছানোর আগেই আমরা শহীদ হয়ে যাই। 2-1 জন থাকে যারা একদম একাগ্র চিত্তে চিন্তা করে যে আমরা লক্ষ্যে পৌঁছাবো, তারা দেখবা শেষ পর্যন্ত টিকে থাকবে, ঠিক ওই ম্যারাথন দৌড়ের প্রতিযোগীর মতো। এবং তোমরাও দেখো, তোমরা যখন প্রথম দিকে অনলাইন ক্লাস শুরু করেছিলা তখন তো এর চেয়ে আমার গ্রুপে বরং সদস্য কম ছিল, তখন কিন্তু স্টুডেন্টের চেয়ে বেশি উপস্থিত ছিল। আর এখন গিয়ে দেখো ওই যে এই যে 2 ধরনের লবণের মধ্যে কোনো পার্থক্য আছে মানে সম্পূর্ণ আর আংশিক, অবশ্যই। এটা হলো সোডিয়াম সালফেট লবণ, এটা হলো সোডিয়াম বাইসালফেট লবণ। ভাই দুটো তো অবশ্যই ভিন্ন লবণ। আচ্ছা সৌরভ ভালো, অবশ্যই না ভাই সৌরভ, তোমার একটা জিনিস ভালো লাগে ভাইয়া যে তুমি খুবই অ্যাক্টিভ, তুমি প্রতিনিয়ত ক্লাসে থাকো। আমি তো বলি যে কম বোঝাটা কোনো সমস্যা না, কম বোঝাটা কোনো প্রবলেম না, এটা আমিও কম বুঝি, কিন্তু কম পড়াটা হচ্ছে প্রবলেম। ওকে, যেখানে ভাইয়া তোমরা বারবার আমাকে বলো যে যত তোমরা আমাকে বলো যে ভাইয়া ওই প্রবলেমটা আমি আপনাকে বলেছিলাম আপনি সলভ করে দেন নাই। চিন্তা করো অনলাইন ক্লাসে সলভ করে দেওয়া কিন্তু অনেক কঠিন। অফলাইনে দেখবে একটা প্রবলেম সলভ করতে যদি আমার 2 মিনিট লাগে, অনলাইনে সলভ করতে দেখবো ওটা 5-7 মিনিট লেগে যায়। অনেক সময় দেখবা তোমরা বুঝে গেছো, তারপর আমার কেন জানি মনে হয় যে বুঝতে পারলা কিনা আমি কিন্তু বারবার ওটা আবার বোঝানোর চেষ্টা করি। হয়তো তোমরা বুঝে গেছো, কিন্তু ক্লাসে থাকলে কি হতো, তোমরা একসঙ্গে বলতা ভাই বুঝেছো ওটা লাগবে না, তখন ওইটা আমি কিন্তু আর বুঝাইতাম না। অনেক বিষয় আছে বা অনেকবার আবার এমনও হয় একটা জিনিস বারবার আমি বলেছি, আমি ভেবেছি এতবার যখন বলেছি তোমরা বুঝে ফেলেছ, হয়তো দেখা যাচ্ছে বুঝতে পারোনি। বাট অফলাইন ক্লাসে থাকলে না, এশিয়া কিং, হ্যাঁ তোমাদের তো জানি ভাই। ওকে, আচ্ছা থ্যাংক ইউ ভাই।
ওকে, আমরা আবার শুরু করি। ওকে, তাহলে আমরা লবণের সংজ্ঞাটা পেয়ে গেলাম, ঠিক আছে, লবণের সংজ্ঞাটা আমরা পেয়ে গেছি। তো খেয়াল করো ভাইয়া, যেই লবণই নেই না কেন, এই মনে করো সোডিয়াম বাইসালফেট নিয়েছি, এখানে দুটো অংশ থাকবে, লবণে কিন্তু দুইটা অংশ থাকবে, একটা হলো ক্যাটায়ন, ঠিক আছে, লবণে দুইটা অংশ থাকবে, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। ওকে, লবণে দুইটা অংশ থাকবে অবশ্যই, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। এই ক্যাটায়নটাকে বলা হয় ক্ষারকীয় মূলক, ক্ষারকীয় মূলক, ক্যাটায়নকে বলা হয় ক্ষারকীয় মূলক আর অ্যানায়নটাকে বলা হয় অম্লীয় মূলক, অম্লীয় মূলক, অম্লীয় মূলক। কি ক্লিয়ার ভাই? লবণের দুইটা অংশ থাকবে, সবসময় মাথায় রাখবা, লবণের দুইটা অংশ থাকবে, একটা হবে ক্যাটায়ন, এই যেটা ক্যাটায়ন, আর এটা হলো অ্যানায়ন। লবণের দুইটা অংশ থাকবে, একটা হবে ক্যাটায়ন আর একটা হবে অ্যানায়ন। ক্যাটায়নটাকে বলি আমরা ক্ষারকীয় মূলক আর অ্যানায়নটাকে বলি আমরা অম্লীয় মূলক। কেন ক্যাটায়নকে ক্ষারকীয় মূলক বলি আর কেন অ্যানায়নকে অম্লীয় মূলক বলি সেইটা আমি ব্যাখ্যা দিচ্ছি ভাই, সমস্যা নাই। ওকে, তো শোনো ভাইয়া, তোমাদের ক নাম্বার প্রশ্নে কিন্তু অনেক সময় দিয়ে দিবে যে ক নাম্বারে দিয়ে দিল ক্ষারকীয় মূলক কি, তোমাদের ক নাম্বার প্রশ্নে দিয়ে দিল ক্ষারকীয় মূলক কি বা অম্লীয় মূলক কি, তখন সংজ্ঞায় কি লিখবা তোমরা? লবণের ক্যাটায়ন অংশটাকেই বলা হয় ক্ষারকীয় মূলক, আর যদি বলো অম্লীয় মূলক কি, বলবো লবণের অ্যানায়ন অংশটুকুকেই বলা হয় অম্লীয় মূলক। কি ক্লিয়ার ভাই? যে লবণের ক্যাটায়ন অংশকে বলা হয় ক্ষারকীয় মূলক আর অ্যানায়ন অংশটুকুকে বলা হয় অম্লীয় মূলক। তোমরা দেখবা কলেজ শুরু হোক, কলেজ শুরু হলেই তো তোমাদের ইন্টারমিডিয়েটে জানো যে ক্লাস শুরুর পরপরই কিন্তু মোটামুটি প্র্যাকটিক্যাল শুরু হয়ে যায় ভাই, এবং প্র্যাকটিক্যালে কিন্তু লবণগুলো শনাক্ত করতে দিবে তোমাকে প্র্যাকটিক্যালে, বুঝছো? একটা লবণ দিয়ে তোমাকে বলা হবে লবণটা শনাক্ত করো। তো লবণ শনাক্ত করতে গেলে কি করতে হয় ভাই জানো? এই ক্যাটায়ন মূলকটা আলাদা করে টেস্ট করতে হয়, অ্যানায়ন মূলকটা আলাদা করে টেস্ট করতে হয়। অর্থাৎ তোমাকে ল্যাবে বলবে যে ক্ষারকীয় মূলক টেস্ট করো, ক্ষারকীয় মূলক, ক্ষারকীয় মূলক মানে হচ্ছে ক্যাটায়ন। ধরো তুমি ক্ষারকীয় মূলক টেস্ট করে পেলা লেড, ধরো লেড, লেড পেলা তুমি ক্ষারকীয় মূলক টেস্ট করে পেলা লেড, তাহলে ক্ষারকীয় মূলক তোমার টেস্ট হয়ে গেছে, মানে ক্যাটায়ন টেস্ট হয়ে গেছে। এবার তোমাকে অম্লীয় মূলক টেস্ট করতে হবে। আবার এগুলো টেস্ট করার অনেক সিস্টেম আছে, আমি থিওরিতে তোমাদের কিছুটা পড়াবো, কিছুটা থিওরিতে পড়াবো ভাই আমি তোমাদের, আর বাকিটা তোমরা ল্যাবে দেখবা আর কি। তো ক্ষারকীয় মূলক টেস্ট করে দেখলাম আমরা ক্যাটায়নটা পেলাম লেড, মানে ক্ষারকীয় মূলকটা পেলাম লেড, আর ধরো অম্লীয় মূলক টেস্ট করে আমি পেলাম ক্লোরাইড। তাহলে ক্ষারকীয় মূলক টেস্ট করে পেলাম লেড 2+টা পেলাম, আর অম্লীয় মূলক টেস্ট করে পেলাম ক্লোরাইড। তাহলে লবণটার নাম কি হবে দেখো তো ভাই? লবণটার নাম হবে লেড ক্লোরাইড। খাটটা হলো লেড আর অম্লীয়টা হলো ক্লোরাইড। এইভাবেই কিন্তু লবণ শনাক্ত করতে হয় ভাই। কি ঠিক আছে? যে ক্ষারকীয় মূলক আলাদা টেস্ট করতে হয়, অম্লীয় মূলক আলাদা টেস্ট করতে হয়। ক্ষারকীয় মূলক টেস্ট করে ধরো তুমি পেলা কপার, মনে করো ভাই ক্ষারকীয় মূলক টেস্ট করে পেলা কপার 2+, অম্লীয় মূলক টেস্ট করে পেলা তুমি সালফেট, তাহলে লবণটার নাম কি হবে বলো দেখি? কপার সালফেট। কি ক্লিয়ার ভাই তোমরা এখন? কপার সালফেট। ওকে, এইভাবেই তাহলে এখন ক্লিয়ার। আমরা একটু প্রথম থেকে হাইলাইট করি, লবণ কাকে বলে আমরা জানলাম যে অ্যাসিডের হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করলে, আংশিক প্রতিস্থাপন করলে, এই যে স্নিগ্ধা আরফিন ভাইয়া ক্ষারকীয় লবণ, অম্লীয় লবণ, নিরপেক্ষ লবণ কি, এগুলো পরে আসবে ভাই, এগুলো অনেক পরের ব্যাপার। কি ঠিক আছে? এগুলো আমরা সাধারণত চতুর্থ অধ্যায়ে আলোচনা করি যে লবণের জলীয় দ্রবণের প্রকৃতিটা কি, মানে কোনটা ক্ষারকীয় মূলক, কোনটা অম্লীয় মূলক, কোনটা নিরপেক্ষ লবণ, এগুলো আলোচনা করবো। আচ্ছা, রুকায়া বুস্টাল ভাই অফলাইনে আপনি এসব প্র্যাকটিক্যাল করাবেন না ভাইয়া? প্রাইভেটে প্র্যাকটিক্যাল করানো হয় না, প্র্যাকটিক্যাল তোমরা কলেজে করবা, ঠিক আছে? প্রাইভেটে, কারণ কেমিস্ট্রির ল্যাব তৈরি করতে গেলে অনেক এক্সপেন্সিভ। তোমরা দেখবা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু কেমিস্ট্রি সাবজেক্ট নাই, কারণ কেমিস্ট্রির যে কেমিক্যালগুলোর যে দাম সেগুলো একবার ইউজ করে ফেলে দিতে হয়, খরচ অনেক বেশি হয়। এত টাকা খরচ করে কেউ প্রাইভেট ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পড়বে না। এই জন্য দেখবা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু কেমিস্ট্রি ক্লাসটা সাবজেক্টটা ভাই নাই, বুঝছো? এইসব প্র্যাকটিক্যাল তোমরা কলেজে করবা। ওকে,
আর জলীয় দ্রবণের লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কি, এগুলো সব আমি করাবো, এগুলো এখানে না ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, লবণের সংজ্ঞাটা দেখলাম, তারপর কি দেখলাম, লবণের দুইটা অংশ থাকবে, একটা ক্যাটায়ন একটা হলো অ্যানায়ন। ক্যাটায়নটাকে কি বলি আমরা, ক্ষারকীয় মূলক, আর অ্যানায়নটাকে কি বলি ভাই, অম্লীয় মূলক। তাহলে তোমাদের পরীক্ষায় যদি দেয় ক নাম্বার প্রশ্নে যে ক্ষারকীয় মূলক কি বা অম্লীয় মূলক কি, তাহলে খুব সহজে তোমরা লিখতে পারবা যে লবণের ক্যাটায়ন অংশটাকে বলা হয় ক্ষারকীয় মূলক, অ্যানায়ন অংশটাকে বলা হচ্ছে অম্লীয় মূলক। ওকে, আচ্ছা প্লিজ একটু দেখো তাহলে কেন আমরা ক্যাটায়নটাকে আমরা ক্ষারকীয় মূলক বলি আর অ্যানায়নটাকে আমরা অম্লীয় মূলক বলি। এখন ধরো ভাই, কপার হাইড্রোক্সাইড একটা ক্ষারক, একটা ক্ষারক তাই না, আর মনে করো সালফিউরিক অ্যাসিড এই একটা অম্ল মিলে ধরো লবণটা তৈরি করলো, তাহলে এর ক্যাটায়ন আর এর অ্যানায়ন মিলে একটা লবণ তৈরি হবে তাই না, সেটা কি হলো কপার সালফেট। আর এ পজিটিভ আর এর নেগেটিভ মিলে কি হবে ভাই, পানি। সমতা করতে চাইলে সমতা করতে পারো, এর সামনে বোধহয় 2 দিলেই সমতা হয়ে যাবে তাই না, হ্যাঁ 2 দিলেই সমতা হয়ে যাবে। তাহলে এখন দেখো এই যে লবণের ক্যাটায়ন অংশটা এসছে কোথায় থেকে, দেখো তো বা ক্যাটায়ন অংশটা এসছে কিন্তু ক্ষার থেকে, আর ক্ষারক থেকে আর কি, ক্ষার না বলাই ভালো, কারণ সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার না, তাই ক্ষারক বললে কোনো সমস্যা হয় না, কারণ ক্ষারক সবাই, ক্ষারক সবাই, ক্ষার কিন্তু সবাই না। এগুলো বিস্তারিত আলোচনা আছে আমাদের, আমি আবারও বলছি 4th অধ্যায় বুঝছো, ওখানে এই অ্যাসিড ক্ষার এগুলো বিস্তারিত আলোচনা আছে। আমাদের যে সিলেবাসটা আছে বর্তমানে, সিলেবাসটা ভালো না, একদম অগোছালো সিলেবাস। তুমি কেমিস্ট্রির যে টিচারকেই বলবা উনি তোমাদের একই কথা বলবেন আর কি, কিছু করার নেই ভাই, বরং এর চেয়ে আগের যে সিলেবাসটা ছিল সেটা বেশি গোছানো ছিল। তো যাক দেখো, এই যে দেখো ক্ষারের মানে ক্ষারকের ক্যাটায়ন আর অম্লের অ্যানায়ন মিলেই কিন্তু লবণটা তৈরি হয়েছে। যেহেতু লবণের ক্যাটায়নটা আসে ক্ষারক থেকে আর অ্যানায়নটা আসে অম্ল থেকে, তাই ক্যাটায়নটাকে বলা হয় ক্ষারকীয় মূলক আর অ্যানায়নটাকে বলা হয় অম্লীয় মূলক। তোমরা আমার এই উদাহরণটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও তো ভাই। আচ্ছা একটু তোমরা আমাকে বলো তো ভাই, এই উদাহরণটা বুঝতে পেরেছো কিনা যে লবণের ক্যাটায়নটা আসে ক্ষারক থেকে আর অ্যানায়নটা আসে অম্ল থেকে, তাই ক্যাটায়নকে বলা হয় ক্ষারকীয় মূলক আর অ্যানায়নটাকে বলা হয় অম্লীয় মূলক। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কি? একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া ক্ষারকীয় মূলক আর অম্লীয় মূলক ব্যাপারটা বুঝতে পেরেছি, যে আমাদের লবণের যে ক্যাটায়নটা ভাইয়া সেইটা আসে আমাদের ক্ষারক থেকে আর অ্যানায়নটা আসে অম্ল থেকে, তাই ক্যাটায়নকে বলা হয় ক্ষারকীয় মূলক আর অ্যানায়নটাকে বলা হচ্ছে অম্লীয় মূলক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনিন্দিতা তুমি লিখেছিলা ভাইয়া যে সম্পূর্ণ দ্রবণীয় মানে কে কতটা বেশি দ্রবণীয় কি করে বুঝলাম, আমরা একটা সুন্দর কথা বলেছি যে যৌগের আয়নিক বৈশিষ্ট্য যত বেশি সে তত বেশি মাত্রায় দ্রবণীয়। কথাটা ঠিক আছে, একদমই ঠিক আছে, ওটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু এখান থেকে তোমরা কিছুটা বুঝতে পারবা। সেটা হলো খেয়াল করো তো, আমাদের এই যে ক্যাটায়নটা এসছে দুর্বল ক্ষার থেকে আর অ্যানায়নটা এসে তীব্র, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের, মাথায় রাখবা অ্যাসিড এবং ক্ষারের দুটার যে কোনো একটা বা দুটাই যদি দুর্বল হয় তাহলে সেখান থেকে উৎপন্ন লবণটা হবে কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আমি আবারও বলছি, তোমরা ইচ্ছে করলে কথাটা খাতায় লিখে রাখতে পারো যে অ্যাসিড এবং ক্ষারের যে কোনো একটা বা দুটাই যদি দুর্বল হয় তাহলে সেখান থেকে সৃষ্ট লবণটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কি ঠিক আছে? দেখো এখানে সালফিউরিক অ্যাসিড একটা তীব্র ক্ষার, কিন্তু কপার হাইড্রোক্সাইড কিন্তু একটা দুর্বল ক্ষারক, তাই না? আমরা সাধারণত তীব্র ক্ষারক বলতে কাদের বুঝি? 1A গ্রুপের যে হাইড্রক্সিলগুলো থাকে, 1A গ্রুপের যে হাইড্রক্সিলগুলো থাকে সেগুলো কিন্তু সবচেয়ে তীব্র ক্ষার, তার চেয়ে একটু দুর্বল হচ্ছে 2A গ্রুপের, বাকি সবাই মোটামুটি দুর্বল ক্ষারক। তো আমি আবার বলছি, অ্যাসিড এবং ক্ষারকের যে কোনো একটা বা দুটাই যদি দুর্বল হয় তাহলে সেখান থেকে সৃষ্ট লবণটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডটা তীব্র হলেও কপার হাইড্রোক্সাইড কিন্তু ভাই একটা দুর্বল ক্ষারক, এই কারণে কপার সালফেট একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, আচ্ছা এই যে তোমাদের বুয়েটের যে কোশ্চিনটা 16 নম্বর যে কোশ্চিনটা, সেখানে সোডিয়াম নাইট্রেট ছিল তাই না?
সোডিয়াম নাইট্রেট। দেখো তো ভাই সোডিয়াম নাইট্রেটটা আসলে কিভাবে তৈরি হয়। এই যে সোডিয়াম, তার মানে নিশ্চয়ই খাটটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, আর নাইট্রেট তার মানে নিশ্চয়ই অ্যাসিডটা ছিল কি নাইট্রিক অ্যাসিড। সোডিয়াম নাইট্রেট যখন, তাহলে নিশ্চয়ই খাটটা ছিল কি ভাই বলো তো, সোডিয়াম নাইট্রেট যেহেতু, তাহলে খাটটা ছিল সোডিয়াম, আর নাইট্রেট তো এসছে আমাদের অ্যাসিড থেকে, তার মানে নাইট্রিক অ্যাসিড। এই দুটা মিলেই তো হয়েছে ভাই সোডিয়াম নাইট্রেট, আর এই এইচ আর ওএস মিলে তৈরি করবে পানি। তার মানে দেখো এই সোডিয়াম নাইট্রেট লবণটা তৈরি হয়েছে, ক্ষারটাও আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষণ মানে তীব্র, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, নাইট্রিক অ্যাসিড কিন্তু একটা তীব্র অ্যাসিড। সুতরাং ওখান থেকে যে লবণটা সৃষ্টি হবে অবশ্যই সেটাও হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সেটাও হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখন তোমরা আমাকে বলো কি ব্যাপারটা কিছুটা বুঝতে পারলা কিনা, যে অ্যাসিড এবং ক্ষার দুটার যে কোনো একটা যদি দুর্বল হয় বা দুটাই যদি দুর্বল হয় তাহলে সেখান থেকে সৃষ্ট লবণটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর দুটাই যদি তীব্র হয় তাহলে সেখান থেকে সৃষ্ট লবণটা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এইটুকু বুঝতে পেরেছো অনিন্দিতা? এখন কি বুঝতে পেরেছো ভাইয়া? বুঝলাম ভাইয়া, থ্যাংক ইউ। স্নিগ্ধা, আরিফিন, আরিফিন ওকে ভাইয়া, ঠিক আছে। তো এই টপিকটা যখন চলেই আসলো তাহলে আমরা একটা এমসিকিউ সলভ করতে পারি, একটা এমসিকিউ সলভ করতে পারি ভাইয়া। এই যে চলে আসো 177 পেজের 39, 177 নাম্বার পেজের 39 নাম্বার, 177 পেজের 39, 177 নাম্বার পেজে আসো ভাইয়া। 177 পেজ, পেজ নাম্বার 177, কোশ্চিন নম্বর হচ্ছে 39। এইটা আমাদের মূল বইয়ের এমসিকিউ আর কি, কবির স্যারের বইয়ের এমসিকিউ। পেজ নাম্বার 177, কোশ্চিন নাম্বার হচ্ছে 39। আশা করি তোমরা বের করে ফেলেছ। ওকে, তাহলে 177 নাম্বার পেজের কোশ্চিন নাম্বার 39 কি বলেছে ভাইয়া? পানিতে স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ, এ নাম্বার অপশন দিয়েছে কি সিলভার ক্লোরাইড, 2 নাম্বার অপশন দিয়েছে কি পটাশিয়াম নাইট্রেট, 3 নাম্বার অপশন দিয়েছে কি জিঙ্ক সালফাইড। ঠিক আছে, বলেছে যে পানিতে স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ কোনটি? পানিতে স্বল্প মাত্রার দ্রবণীয়, আগে দেখি সিলভার ক্লোরাইড কার কার মধ্যে এসছে, তার মানে সিলভারটা এসছে নিশ্চয় সিলভার হাইড্রোক্সাইড থেকে, স্বাভাবিক তো ধাতব হাইড্রোক্সাইড, আর ক্লোরিনটা এসছে কোথা থেকে? HCl থেকে, তাই না? এই যে সিলভার আর ক্লোরিন মিলিত সিলভার ক্লোরাইড তৈরি করেছে। তার মানে অ্যাসিডটা তীব্র হলেও ক্ষারকটা কিন্তু দুর্বল। খুব সহজ কথা ভাই, ক্যাটানের সাথে ওএইচ লাগাই দিবা আর অ্যানানের সাথে এইচ লাগাই দিবা, তাহলে ক্যাটানের সাথে ওএইচ লাগাই দিলে পেয়ে যাবা খাটটার নাম, আর অ্যানানের সাথে এইচ লাগাই দিলে ক্যাটানের সাথে ওএইচ লাগাই দিলে পেয়ে যাবা ক্ষারকটার নাম, আর অ্যানানের সাথে এইচ লাগাই দিলে পেয়ে যাবে অ্যাসিডটার নাম। তার মানে সিলভার ক্লোরাইডটা এসছে আমার সিলভার হাইড্রোক্সাইড এবং HCl থেকে, কারণ এর ক্যাটায়ন আর এর অ্যানায়ন মিলে তো লবণটা তৈরি করবে, আর হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল মিলে তো পানি, সেটা আলাদা জিনিস। তার মানে এটা অবশ্যই স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ। কি বলেছে? স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ হচ্ছে কোনটি? অবশ্যই এটা স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ, কারণ আমার অ্যাসিডটা তীব্র হলেও ক্ষারটা হচ্ছে দুর্বল। অবশ্যই এটা স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ। ওকে, তাহলে এবার একটু পটাশিয়াম নাইট্রেটটাতে আসি। অবশ্য অনিন্দিতা আগে লিখে দিয়েছো না, পটাশিয়াম নাইট্রেট হবে না। তাহলে পটাশিয়াম আমি বলেছি ক্যাটানের সাথে ওএইচ লাগাই দাও আর অ্যানানের সাথে এইচ লাগাই দাও, এই হয়ে গেল। তার মানে আমার ক্যাটায়ন এসছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক থেকে, আর অ্যানায়নটা আসছে নাইট্রিক অ্যাসিড থেকে। পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হলো 1A গ্রুপের মৌল, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, নাইট্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, দুটাই তীব্র। সুতরাং এটা স্বল্প মাত্রার হবে না, এটা সম্পূর্ণ দ্রবণীয় লবণ হবে। আমি কি বলেছি? যে কোনো একটা দুর্বল বা দুটাই যদি দুর্বল হয় তাহলে সেখান থেকে সৃষ্ট লবণটা হবে এই স্বল্প মাত্রার দ্রবণীয়। এবার জিঙ্কের সাথে ওএইচ লাগাই দাও, জিঙ্কের সাথে ওএইচ লাগাই দিলাম, যেহেতু জিঙ্কের যোজনী 2 তাই এটাও 2 হবে। আর আমি বলেছি সালফারের সাথে এইচ লাগাই দাও,
যেহেতু সালফারের যোজনীয় 2 তাহলে H2S হবে, তার মানে জিঙ্ক হাইড্রক্সাইড একটা দুর্বল ক্ষার, H2S একটা দুর্বল অ্যাসিড, দুটাই দুর্বল। সুতরাং এখান থেকে উৎপন্ন লবণটাও হবে স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ। অতএব অ্যান্সার হচ্ছে 1 এবং 2। এইভাবেও কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে স্বল্প মাত্রার দ্রবণীয় লবণটা কোনটি। তুমি কি করবা ভাইয়া, লবণের ক্যাটানের সাথে ওএইচ লাগাই দিবা আর অ্যানানের সাথে এইচ লাগাই দিবা, তাহলে দেখবা যে ক্ষারক এবং যে অ্যাসিড থেকে লবণটা উৎপন্ন হয়েছে সেই অ্যাসিড এবং ক্ষারক পেয়ে যাবা। যদি দেখো দুটাই তীব্র তাহলে ওটা সম্পূর্ণ দ্রবণীয়, আর যে কোনো একটা দুর্বল বা দুটাই যদি দুর্বল হয় তাহলে সেটা হবে স্বল্প মাত্রার দ্রবণীয়। যেমন এখানে স্বল্প মাত্রার দ্রবণীয় হচ্ছে 1 এবং 2, বাট এটা সম্পূর্ণ দ্রবণীয়। তোমরা এখন আমাকে প্লিজ বলো এইটা বুঝতে পেরেছো কিনা। এসপি দাস লিখেছো কনসেপ্ট একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা সবাই উত্তর লিখেছো, বুঝতে পারোনি এমন কেউ কি আসো? দেখো ভাইয়া, স্টুডেন্ট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন 97, অথচ আমরা কিন্তু আস্তে আস্তে গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করছি। খুব ভালো বুঝলাম। শারমিন সুলতানা লিখেছে, তানিয়া লিখেছো, খুব ভালো বুঝলাম। এখন কি ক্লিয়ার? আচ্ছা, সাদমান লিখেছো ক্লিয়ার ভাইয়া। খাদিজাতুল জান্নাত লিখেছো ক্লিয়ার। আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা নিয়মিত লাইভ ক্লাস করছো, লাইভ ক্লাসও নোট করছোই, করার পর রুমে ফাঁকা টাইমে পুরো ক্লাসটা আরেকবার করবা, দেখবা অনেক জায়গাতে মনে হবে ও আচ্ছা বিষয়টা এরকম ছিল, আমি তো এভাবে চিন্তা করি নাই। আমি একটা উদাহরণ তোমাদের প্রায় দিই, একটা নাটক দেখার পর সেই নাটকটা তোমরা কি করবা ভাইয়া জানো, আরেকবার দেখবা, তখন মনে হবো আচ্ছা এই জায়গায় এই সংলাপটা ছিল, এখানে এই ঘটনা ছিল, খেয়াল করি নাই তো। এইগুলো কিন্তু ভাইয়া হয়। এই জন্য আমাদের অবশ্যই একটা ক্লাস 2-3 বার যদি দেখো তুমি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা এখন বুঝতে পেরেছো, এবং তোমাদের সহজেই যদি কোনো লবণ দিয়ে বলা হয় লবণটি স্বল্প মাত্রার দ্রবণীয় নাকি সম্পূর্ণ দ্রবণীয়, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আরে ভাই, পুরো অধ্যায় যখন শেষ করবো আমরা, এরপর আমরা আরো 2-3টা ক্লাস দিব শুধু সলভ ক্লাস, কার কোনটা প্রবলেম আছে, তখন দেখবা 2-1টা প্রবলেম থাকলে সেটাও সলভ হয়ে যাবে। তাহলে আমি এখন একটা উদাহরণ লিখি বোর্ডে, তোমরা আমাকে একটু বলবা যে এটা স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ নাকি সম্পূর্ণ দ্রবণীয়। ঠিক আছে, আমি একটা উদাহরণ লিখবো, তোমরা বলবা এটা স্বল্প মাত্রা না সম্পূর্ণ। লেড সালফেট, এই লবণটা স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ না সম্পূর্ণ দ্রবণীয় লবণ, আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই। লেড সালফেট, আচ্ছা মকলিসুর রহমান লিখেছো যখন ক্লাস হয় তখন সারা ফোন দেয় না, তোমার আব্বু আমাকে পাশে বসে রাখে ক্লাস করবা, তুমি তো সেই বিশ্বাসটা ভাই অর্জন করতে নিশ্চয়ই পারোনি, এই জন্য দেয় না, এটা অর্জন করতে ভাই, বুঝছো, বাবা মার কাছ থেকে। লেড সালফেট স্বল্প মাত্রার দ্রবণীয় নাকি সম্পূর্ণ দ্রবণীয়? সুলতানা খানম লিখেছ স্বল্প মাত্রার, অর্চনা স্বল্প মাত্রার, ইসরাত স্বল্প মাত্রার, অনিন্দিতা স্বল্প মাত্রার, শাশ্বত চৌধুরী, থ্যাংক ইউ, সবাই ঠিক উত্তর দিয়েছ। এই তো আমার এখন ভালো লাগতেছে যে আমি চলে জিনিসটা বুঝাতে পারছি। তাহলে এর সাথে ওয়েস লাগাই দাও, তার মানে নিশ্চয়ই লেড হাইড্রোক্সাইড হবে, আর এর সাথে এইচ লাগাই দাও, সালফেটের যৌগজনিত 2 তাই H2 হবে সালফেট, তার মানে আমার এই লবণটা তৈরি হয়েছে সালফিউরিক অ্যাসিড আর লেড সালফেট থেকে, কারণ এর ক্যাটায়ন যেহেতু 2+ আর কি, আর এর অ্যানায়ন মিলেই লবণটা তৈরি হয়েছে। সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড হলেও লেড হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষারক, এই জন্য এই লবণটা হবে স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ। থ্যাংক ইউ, তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছ। তাহলে মোটামুটি লবণ জিনিসটা কি, কোন লবণ স্বল্প মাত্রায় দ্রবণীয়, কোন লবণ সম্পূর্ণ দ্রবণীয়, লবণের ক্ষারীয় মূলক কাকে বলি আমরা, অম্লীয় মূলক কাকে বলি, কেন ক্ষারীয় মূলক বলি, কেন অম্লীয় মূলক বলি, এগুলো সবই আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। এবার চলে আসি আবার বাফার দ্রবণের। খেয়াল করো ভাই, সরি বাফার দ্রবণ বলছি, বাফার দ্রবণ তোমরা একজন কমেন্টে লিখছিলে তো মাথায় উঠে চলে এসছে। সম আয়ন প্রভাব নিয়ে আমরা কথা বলবো। গত ক্লাসে আমরা বলেছি সম আয়ন জিনিসটা আসলে কি, যে 2 বা ততোধিক, আপাতত ততোধিক না বলি আমরা, দুটাই বলি, দুটা বলার একটা উদ্দেশ্য আছে। 2টা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোন একটা মিশ্রণে যখন 2টা তড়িৎ বিশ্লেষ্য থাকবে এবং দুটার মধ্যে একই আয়ন উপস্থিত থাকে, কি বললাম, একই আয়ন, যেমন খেয়াল করো CH3 COOH অ্যাসিটিক অ্যাসিড, এইটা নেগেটিভ পার্ট, এটা হচ্ছে পজিটিভ পার্ট, তাই না? আর
CH3COONA। তাহলে অ্যাসিডের হাইড্রোজেনকে আমরা ধাতু দ্বারা প্রতিস্থাপন করেছি, তার মানে এটা একটা লবণ। ওকে, তাহলে এখানেও অ্যাসিটেট আছে, এখানেও অ্যাসিটেট আছে। গত ক্লাসে এটা আমি বলেছি, যে কোনো দুর্বল অ্যাসিড বা ক্ষারকের তুলনায় তার লবণটা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এই যে দুর্বল অ্যাসিড তো ভাই, এখান থেকে লবণটা তৈরি হয়েছে, তো এই অ্যাসিডের চেয়ে এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো বলা হচ্ছে সম আয়ন প্রভাব কোন ক্ষেত্রে প্রযোজ্য? দুটার মধ্যে একই আয়ন থাকবে, একটা দুর্বল হবে একটা তীব্র হবে, তাহলে সম আয়ন প্রভাব প্রযোজ্য। তার মানে এই মিশ্রণের মধ্যে অবশ্যই সম আয়ন প্রভাব আছে, সম আয়ন প্রভাব আছে। কারণটা হলো এখানে একই আয়ন আছে এবং একটা দুর্বল একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অবশ্যই এই দুটা উপাদান মিলে যখন আমরা মিশ্রণ তৈরি করব, সেখানে সম আয়ন প্রভাব থাকবে। প্রভাব জিনিসটা কি অবশ্যই আমি বুঝাবো, অবশ্যই বুঝাবো। আগে একটু দেখে নাও কাদের মধ্যে আছে। যেমন মনে করো ভাই HCl একটা তীব্র অ্যাসিড, আর এর মধ্যে দিয়েছি মনে করো আমি H2S, এটাও একটা অ্যাসিড, একটু আগে তোমরা দেখলা এটা খুবই দুর্বল। এখানেও হাইড্রোজেন প্লাস আছে, এখানেও হাইড্রোজেন প্লাস আছে, তার মানে দুটার মধ্যে একই আয়ন আছে এবং একটা তীব্র একটা দুর্বল। সুতরাং এই মিশ্রণটা হবে, এই মিশ্রণের মধ্যে অবশ্যই সম আয়ন প্রভাব থাকবে। কি ঠিক আছে? এই মিশ্রণের মধ্যে অবশ্যই সম আয়ন প্রভাব থাকবে। ক্লিয়ার কি ভাই তোমরা? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যেমন মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা একটা দুর্বল ক্ষার, সেখান থেকে একটা লবণ সৃষ্টি হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এখানেও অ্যামোনিয়াম, এখানেও অ্যামোনিয়াম, তো এটা একটা দুর্বল ক্ষার এবং তার থেকে সৃষ্ট লবণ, তার মানে এটা অবশ্যই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে দুটার মধ্যে একই আয়ন আছে, একটা দুর্বল এবং একটা তীব্র, অবশ্যই এদের মধ্যে সম আয়ন প্রভাব থাকবে। তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো ভাই, সম আয়ন প্রভাব কাদের মধ্যে থাকবে আর কাদের মধ্যে থাকবে না, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা? ইসরাত জাহান লিখেছো ক্লিয়ার, অর্পা জামান ক্লিয়ার, শাশ্বত চৌধুরী ক্লিয়ার ভাইয়া, মেহরাব অপি ক্লিয়ার, সৌরভ চৌধুরী ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। নাজিফা রহমান ক্লিয়ার। এই তো গতদিন এটা আলোচনা করেছি তাই না ভাইয়া, যে দুইটা তড়িৎ বিশ্লেষের মধ্যে যদি একই আয়ন থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে তা তো জানো, যে জলীয় দ্রবণে যেসব পদার্থ আয়নিত হতে পারে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে থাকি। ঠিক আছে, আরো বিশদ সংজ্ঞা আছে, আপাতত এই চ্যাপ্টার সাথে যেহেতু রিলেটেড না অত দূর গেলাম না। তাহলে দুইটা তড়িৎ বিশ্লেষের মধ্যে যদি একই আয়ন থাকে এবং একটা দুর্বল এবং একটা তীব্র যদি হয়, তাহলে তাদের মধ্যে সম আয়ন প্রভাব থাকবে। এখন শোনো জিনিসটা আসলে কি, তোমরা খেয়াল করে দেখবা ভাইয়া, আমাদের সমাজে যারা ধনী তারা আরো ধনী হয়, আর যারা দরিদ্র তারা আরো দরিদ্র হয়ে যায়। এটা তো খেয়াল করবা যে যারা আমাদের সমাজের দরিদ্র মানে গরিব, যারা তারা আরো গরিব হয়ে যায়, যারা ধনী তারা আরো ধনী হয়। কেন জানো? যারা দরিদ্র গরিব তারা তো বেচারা এমনিই গরিব, ধনীরা তাদের আবার শোষণ করে। এই ঘটনা ঘটে কিনা ভাই বলো দেখি? গরিবরা তো এমনি বেচারা গরিব, তারপর ধনীরা আবার তাদেরকে কি করে ভাই বলো তো? শোষণ করে। এই জন্য দেখবা যারা দরিদ্র তারা আরো দরিদ্র হয়ে যায়, আর যারা ধনী তারা আরো ধনী হয়ে যায়। ঠিক এই ঘটনাটাই আমাদের এই সম আয়ন প্রভাবের ক্ষেত্রে ঘটে। খেয়াল করো ভাই, ধরো অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কারণ এটা একটা দুর্বল অ্যাসিড। তোমরা এটা নিশ্চয় জানো যে এই COOH মানে কার্বক্সিলিক মূলকযুক্ত অ্যাসিড গুলো হয় দুর্বল অ্যাসিড, কারণ এটা একটা জৈব অ্যাসিড। এটা দুর্বল, আসলে দুর্বল তীব্র কাদের বলি? যারা ধীরে ধীরে আয়নিত হয় তারাই হচ্ছে দুর্বল, যারা আংশিক আয়নিত হয় তারাই হচ্ছে দুর্বল, আর যারা সম্পূর্ণ আয়নিত হয় তারা হচ্ছে তীব্র। তো অ্যাসিডিক অ্যাসিড তো দুর্বল বেচারা, এই কারণে সে ধীরে ধীরে আয়নিত হয়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য যারা, তারা উভমুখী প্রক্রিয়া দেখায়, তাই আমি উভমুখী চিহ্ন দিলাম এখানে। সেটা আয়নিত হয়ে কি তৈরি করবে? এখানে অ্যাসিটেট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। ওকে, এইবার মিশ্রণে মনে করো আবার কে কে আছে? অ্যাসিটিক অ্যাসিড আছে আর সোডিয়াম অ্যাসিটেট আছে। খুব ভালো করে বোঝো, এই সম আয়ন প্রভাব বোঝানোর জন্যই কিন্তু আমাকে এত কষ্ট। আজকে পুরো ক্লাস নিলাম আমি, আবার গতকালকেও একটু ক্লাস নিয়েছি। এটা কত জায়গায় যে কাজে লাগবে, সামনে এক জায়গায় কাজে লাগবে। আমি যখন এটা অ্যাপ্লিকেশন দেখবো তখন বলবো ও ভাইয়া বুঝতেছি না, তো তখন তো বুঝবো না তুমি।
কারণ তুমি তো সময় আইন প্রভাব ভালো করে বুঝে যাও নাই। এটা যে কত জায়গায় তোমরা অবাক হয়ে যাবা। আমি যখন অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচ পড়াই, ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে যখন ব্যাচ পড়াই, কত পোলাপান কত কিছু বোঝে না জানো, এই সময় আইন প্রভাবটা ভালো মতো না বোঝার কারণে। কারণ এইটা বুঝবা না, এটা অনেক জায়গায় প্রভাবটা আছে, সেই জায়গাগুলো তুমি বুঝতে পারবে না। তাই ফাঁকি দেওয়া কখনোই ভালো না। তো সরি, এটাও অ্যাসিড লিখছি আমি, এটা লবণ, তাই না? তাহলে এর চেয়ে উৎপন্ন লবণ, এটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়, তাই এটা আমি একমুখী চিহ্ন দিলাম, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো সম্পূর্ণ আয়নিত হয়ে যায়, তো তাই একমুখী প্রক্রিয়া হয়। এখান থেকেও অ্যাসিটেট আয়ন তৈরি হলো, এখান থেকে সোডিয়াম আয়ন তৈরি হলো। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা উপাদান মিলে যখন মিশ্রণটা তৈরি করি, মিশ্রণের মধ্যে এখান থেকে অ্যাসিটেট আয়ন তৈরি হয়, এখান থেকে অ্যাসিটেট আয়ন তৈরি হয়, মানে দুটো থেকে একই আয়ন তৈরি হয়। এই যে দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকে যখন একই আয়ন তৈরি হবে, দুটার মধ্যে যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার প্রভাবে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তার যে বিয়োজন মাত্রা, তার যে আয়নিত হওয়ার ক্ষমতা, সেটা কমে যায়। বললাম না ভাইয়া, গরিবরা তো এমনিই গরিব, ধনীরা তাদের আবার শোষণ করে, তাহলে গরিবরা কেমনি মাথা তুলে দাঁড়াবে? এই বেচারা এমনি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ধীরে ধীরে আয়নিত হয়, এর প্রভাবে নাকি ওর আয়নিত হওয়ার ক্ষমতা আরো কমে যায়। কেন যায় সেটা অবশ্যই ব্যাখ্যা করব। আগে তোমাকে সংজ্ঞা জানতে হবে কি, সেটা জানতে হবে, তারপর তুমি জানবা কেন। তাহলে দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একই আয়ন উৎপন্ন হয়, তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের প্রভাবে মৃদুটির বিয়োজন মাত্রা হ্রাস পায়। এই সংজ্ঞাটা তোমাদের বইয়ে লেখা আছে। এই প্রভাবটাকেই বলা হয় সম আয়ন প্রভাব। তোমরা আমাকে প্লিজ একটু বলো এই সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা ভাইয়া। আমি আরো একবার বলছি, দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একই আয়ন উৎপন্ন হয়, দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একই আয়ন উৎপন্ন হয়, তাহলে যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার প্রভাবে যেটা মৃদু থাকবে ওই মিশ্রণের মধ্যে, যেটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থাকবে, তার আয়নিত হওয়ার ক্ষমতা এমনি কম, এর প্রভাবে সেটা আরো কমে যাবে, এবং এই প্রভাবটাকেই বলা হয় সম আয়ন প্রভাব। তোমরা আমাকে একটু সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা বলো তো ভাইয়া। আচ্ছা, মাহিন আবরার চৌধুরী লিখেছো, সংজ্ঞাটা আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, আরেকবার বলছি, বুঝছো, তোমাদের লিখে নিতে হবে না, তোমাদের বইয়ের সংজ্ঞাটা লেখা আছে। দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একই আয়ন উৎপন্ন হয়, তাহলে দুটার মধ্যে যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার প্রভাবে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তার বিয়োজন মাত্রা হ্রাস পায়। এই প্রভাবটাকেই বলা হয় সম আয়ন প্রভাব। অর্থাৎ মৃদু যেটা, যেটা দুর্বল, তার আয়নিত হওয়ার ক্ষমতা তো এমনিতেই কম, কম জন্যই তো সে মৃদু, কিন্তু এর প্রভাবে, মানে যেটা তীব্র, তার প্রভাবে এর বিয়োজন মাত্রাটা ভাই আরো কমে যায়। আর এই প্রভাবটাকেই বলি আমরা সম আয়ন প্রভাব। মাইন আবরার এবার লিখেছো, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাইন, বুঝেছো তুমি, ক্লিয়ার কি তোমরা ভাই, ক্লিয়ার? আচ্ছা, রিক্তা সরকার এই আইডি থেকে থ্যাংক ইউ। তোমাদের কিছু আইডি থেকে আমরা দেখি যে তোমরা কন্টিনিউয়াস কমেন্ট করো, কন্টিনিউয়াস ক্লাস করো, আমার খুব ভালো লাগে। আমি কিন্তু অলরেডি তোমাদের কাউকে হয়তো এখনো ভালো করে চিনি না, কারণ কাউকে তো আমি দেখিনি, তোমরা হয়তো সরাসরি আমাকে দেখো নাই, কিন্তু তোমাদের কিছু স্টুডেন্টের নাম তোমরা নিজেরাও খেয়াল করবা, যাদের নাম আমার মুখস্থ হয়ে গেছে, কারণ তাদের নাম অনেকবার বলতে হয়েছে আমাকে, কারণ তারা রেগুলার ক্লাস করে এখানে। তাহলে ক্লিয়ার ভাই, সবাই লিখেছো, বুঝেছি। তোমরা একটা শব্দ নিয়ে, তোমাদের বইয়ে একটা শব্দ লেখা আছে না ভাই, বাফার দ্রবণ, বাফার দ্রবণ একটা শব্দ লেখা আছে না, এই বাফার দ্রবণ নিয়ে তোমাদের একটু টেনশন। আসলে কি ভাইয়া জানো, চতুর্থ অধ্যায়ে যখন আমরা যাব, খুব মজার একটা অধ্যায়, তোমরা নিশ্চয়ই ভাবছো ভাই অনেক কিছু তো চতুর্থ অধ্যায় আছে, রিয়েলি অনেক কিছুই আছে। তো 4টা টপিকস আছে, তার মধ্যে এই টপিকস অ্যাসিড ক্ষার নিয়ে যে টপিকসটা আলোচনা করা হবে, সেখান থেকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া একটা টপিকস আমি পড়তে চাই, তাহলে কোনটা পড়বো, আমি তাদেরকে বলবো বাফার দ্রবণ পড়বা। মানে বাফার দ্রবণেও পিএইচ স্থির থাকে ভাই, বুঝছো। সাধারণত কোনো দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ কমে যায়, ক্ষার যোগ করলে পিএইচ বেড়ে যায়, এগুলো আমরা পরে পড়বো। তো বাফার দ্রবণে পিএইচ স্থির থাকে, এবং বাফার দ্রবণেও কিন্তু পিএইচ স্থির থাকার মূল কারণ হচ্ছে সম আয়ন প্রভাব। তো এই উদাহরণটা আসলে একটা বাফার দ্রবণের উদাহরণ।
জিনিসটাকে এখন তোমরা যেহেতু বুঝবা না, আপাতত গেলে এইটুকু জেনে রেখো যে দ্রবণে সামান্য অ্যাসিড বা লিখতে হবে না তোমাদের, চতুর্থ অধ্যায় লিখা আছে যে অ্যাসিডে সামান্য একটি অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচের তেমন কোনো পরিবর্তন হয় না, সেই দ্রবণকে বাফার দ্রবণ বলি ভাই, বুঝছো? আর বাফার দ্রবণেও পিএইচ স্থির থাকার মূল কারণ হলো সময়ায়ন প্রভাব। এখন আমি যখন তোমাকে চতুর্থ অধ্যায়ে বাফার দ্রবণ বুঝাবো ভাইয়া, তুমি মনে করো সময়ায়ন প্রভাবটাই ভালো বোঝো না, বাফার দ্রবণ তুমি কেমনে বুঝবা? এই জন্য আপাতত গেলে শব্দটা জেনে রাখো, আমরা চতুর্থ অধ্যায়ে গিয়ে পড়বো সময়ায়ন প্রভাবটা ভালো করে বোঝো, তাহলেই হবে। যে দুটা তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একই আয়ন উৎপন্ন হয়, তাহলে যেটা মৃদু তড়িৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য তার প্রভাবে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তার বিয়োজন মাত্রা হ্রাস পায়, আর এই প্রভাবটাকেই বলি আমরা সম আয়ন প্রভাব। আমার বিশ্বাস সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ, আর আগামী ক্লাসেই বুঝতে পারবা এটার কি প্রয়োজন, এটার কি প্রয়োজন আগামী ক্লাসে বুঝবা তোমরা। তো শোনো, এখন কেন হয় জানো? কারণ দেখো, এখান থেকে অ্যাসিডেট আয়ন তৈরি হয়, এখান থেকে অ্যাসিডেট আয়ন তৈরি হয়। তো এটা যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা তো একমুখী প্রক্রিয়া, ফলে এই বিক্রিয়ার বিপরীত দিকে ঘটা সম্ভব না। কিন্তু এখান থেকে যখন বেশি বেশি অ্যাসিডেট আয়ন তৈরি হবে, তখন এই অ্যাসিডেট আয়নটা কি করবে ভাই বলো দেখি? তার মানে আমার দ্রবণের মধ্যে অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে। ভালো করে খেয়াল করো, এখান থেকে যে আয়নটা তৈরি হচ্ছে, এখান থেকে যখন একই আয়ন তৈরি হবে, তাহলে দুটার মধ্যে যেটা কমন আয়ন, যেটা সাধারণ আয়ন, এই তো সময়ায়ন প্রভাব তো ইংলিশে বলা হয় কমন আয়ন ইফেক্ট, দুটার মধ্যে যেটা সাধারণ আয়ন ভাই, কমন আয়ন, সেটার ঘনমাত্রা বাড়বে কিনা বলো? কারণ সেই আয়নটা এখান থেকে তৈরি হবে, এখান থেকেও তৈরি হবে, তাহলে সেটার ঘনমাত্রা বাড়বে কিনা তোমরা আমাকে বলো। তার মানে যেটা কমন থাকবে সেটার ঘনমাত্রা যেহেতু বেড়ে যাবে, ঘনমাত্রা বেড়ে গেলে কি হবে? লা সাতেলের নীতি থেকে আমরা কি জানি ভাই বলো দেখি? ঘনমাত্রা যেদিকে বাড়ে বিক্রিয়া তার বিপরীত দিকে যায়। তো এটা তো একমুখী প্রক্রিয়া যেটা তীব্র, তার তো আর বিপরীত দিকে যাওয়া সম্ভব না। তাহলে বিপরীত দিকে কোন বিক্রিয়া যাবে? এই অ্যাসিডেট আয়ন আর হাইড্রোজেন আয়ন মিলে আবার কি তৈরি করবে ভাই বলো দেখি? অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা নদীর স্রোত এদিকে যাচ্ছে, তুমি ওদিক থেকে আবার ধাক্কা দিচ্ছ, তাহলে স্রোতটা কিছুটা কি হবে ভাই বলো দেখি? বাধাগ্রস্ত হবে। অ্যাসিডিক অ্যাসিডটা আয়নিত হয়ে অ্যাসিডেট আয়ন আর হাইড্রোজেন আয়ন তৈরি করছে, কিন্তু দ্রবণে তো অ্যাসিডেট আয়ন বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? এখান থেকেও যে অ্যাসিডেট আয়ন তৈরি হচ্ছে, ফলে কি হবে? আবার ওই অ্যাসিডেট আয়ন আর হাইড্রোজেন আয়ন মিলে আবার অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতে চাইবে। তার মানে এই প্রক্রিয়াটা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা বলো? আর এর তো কোনো টেনশন নাই, এটা তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা তো একমুখী প্রক্রিয়া, এর তো বিপরীত দিকে আসা সম্ভব না, কিন্তু এর বিপরীত দিকে আসে আবার বিক্রিয়াটা, ফলে অ্যাসিডিক অ্যাসিডের আয়নিত হওয়ার ক্ষমতাটা কমে যায়, মানে যেটা দুর্বল তার আয়নিত হওয়ার ক্ষমতাটা কমে যায়। আইসিটিতে বাফার মানে যার ইনপুট আর আউটপুট, আচ্ছা ভাই এটা আলাদা জিনিস ভাই। এই যে আলভিনুর দেখো, ও কিন্তু সংখ্যাটা লিখেছে আর কি, তোমরা এটা নিয়ে আপাতত মাথা ঘামায় না ভাই। আচ্ছা, মীর শামিদ ইসলাম, আল্লাহ হাফেজ ভাইয়া, মানে তুমি চলে যাচ্ছ, এটা আমাকে জানিয়ে যাচ্ছ যে ক্লাস থেকে বের হয়ে চলে যাচ্ছ, গুড। আচ্ছা, জান্নাতুল বাকি, সম আয়নের ডেফিনেশন, সম আয়ন মানে দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একই আয়ন তৈরি হয় সেটাই সম আয়ন। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একই আয়ন উৎপন্ন হয় সেটা সম আয়ন, এবং সেখানে কি হয়? যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সেটার প্রভাবে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তার বিয়োজন মাত্রা হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ দুটা থেকে যখন একই আয়ন তৈরি হবে, ওই সম আয়ন যেটা সেটার ঘনমাত্রা দ্রবণে বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে? যেহেতু এটা একটা উভমুখী প্রক্রিয়া, তখন এই অ্যাসিডেট আয়ন আর হাইড্রোজেন আয়ন মিলে আবার অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে, মানে বিক্রিয়াটা আবার বিপরীত দিকে চলে যাবে, ফলে সম্মুখ বিক্রিয়া কমে গেল না, এটা যাচ্ছে আবার বিক্রিয়া বিপরীত দিক থেকে বাধা দিচ্ছে। বাট এটার বিপরীতে যাওয়ার তো সম্ভব না, কারণ এটা একটা একমুখী প্রক্রিয়া। কেন একমুখী প্রক্রিয়া? এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আমার বিশ্বাস তোমরা এখন বুঝতে পেরেছ যে সময়ায়ন প্রভাবটা কি এবং কেন হয়, এটার যে কি প্রয়োজন। যদি আগামী ক্লাসে লাইভ উপস্থিত না থাকো, লাইভ করার পরে এসে বলবো ভাই জিনিসটা আমি বুঝি নাই, তাহলে সে আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। তাহলে আগামী পরশু দিন যে ক্লাসটা তোমরা করবা, সময়ায়ন প্রভাবের আমরা অ্যাপ্লিকেশন দেখব, এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসছে বিগত সালে এই সময়ায়ন প্রভাব নিয়ে, সেটা নিয়ে আমরা পুরো আলোচনা আগামী ক্লাসে করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল।